হ্যালো বন্ধুরা, আজকে আমরা দেখব বিশ্বের জনপ্রিয় মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের প্রথম মুভি আয়রন ম্যান, যার সম্পর্কে তোমাদের কিছুই বলার নেই। কারণ যারা সুপারহিরো মুভি দেখতে ভালোবাসো তারা একবার হলেও আয়রন ম্যানের নাম শুনেছো। আর বন্ধুরা, আজ থেকে আমি মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের প্রত্যেকটি মুভি ইন অর্ডার রিলিজ অনুযায়ী এক্সপ্লেন করব। তো আর বেশি ইন্ট্রোডাকশন না দিয়ে চলো আজকের ভিডিও শুরু করি। শুরুতেই আমাদের সবার প্রিয় টনি স্টারকে দেখি, যে আফগানিস্তানের মিলিটারিদের সাথে কোথাও যাচ্ছিল। তখনই একদল জঙ্গিবাদী তার ওপর আক্রমণ করে, যেটি দেখে টনি সেখান থেকে পালাতেই যাবে। এই টাইমে তার কোম্পানি স্টার্ক ইন্ডাস্ট্রির একটি মিসাইল তার সামনে এসে পড়ে। ফলে মিসাইলটি ব্লাস্ট হয়ে টনির গুরুতর আঘাত লাগে, তাই টনি সেখানেই অজ্ঞান হয়ে যায়। এরপর টনির জ্ঞান ফিরলে সে দেখে তাকে একদল টেনরিং নামের জঙ্গিবাদী আটক করেছে। এখান থেকেই ফ্ল্যাশব্যাক, মানে ৩৬ ঘন্টা আগের ঘটনা দেখানো হয়, যেখানে একটি অনুষ্ঠানে স্টার্ক ইন্ডাস্ট্রির আধুনিক সব গ্যাজেট এবং অস্ত্র বানানোর জন্য ইউএস মিলিটারি জেনারেল রুডি টনিকে একটি রিওয়ার্ড দেওয়ার জন্য টনিকে স্টেজে ডাকে। কিন্তু টনি সেখানে উপস্থিত ছিল না। আসলে টনি মেয়েদের সাথে বেটিং করতে ব্যস্ত। এই জন্য টনির বাবার বন্ধু ও বিজনেস পার্টনার ওভারডাই স্ট্যান্ড টনির বদলে রিওয়ার্ডটি গ্রহণ করে। তারপর রুডি টনির কাছে এসে বলে, আমি তোমার বন্ধু হয়ে সম্মানের সাথে তোমাকে রিওয়ার্ড দিতে চাইছিলাম, তবুও তুমি রিওয়ার্ডটি নিতে আসলে না। টনি বলে, রাগ করছো কেন? আমি রিওয়ার্ডটি এখন নিচ্ছি। এই বলে টনি রিওয়ার্ডটি নিয়ে সেখানে থাকা একজন ড্রামা অ্যাক্টরকে দিয়ে দেয়, কারণ টনির কাছে এই রকম হাজারো রিওয়ার্ড ট্রফি রয়েছে। তবে টনি সেখান থেকে বাইরে আসতেই একজন রিপোর্টার টনিকে বলে, আপনি যে এই সমস্ত অস্ত্র বানান, এই জন্য আপনাকে অনেকেই মৃত্যুর সওদাগর বলে। টনি বলে, এতে আমার যায় আসে না, কারণ আমি অস্ত্র বানাই দেশকে সুরক্ষিত রাখার জন্য। সাথে এই অস্ত্র বেচেই আমি বিভিন্ন অনাথালয় ও হাসপাতাল চালাই। এই বলে টনি তার বাড়িতে চলে আসে। এর পরের দিন টনির অ্যাসিস্ট্যান্ট পেপার টনিকে জানায়, আপনার এখন আফগানিস্তানে থাকার কথা, আপনি কেন ফ্লাইট মিস করলেন? এই শুনে টনি আর দেরি না করে তার রোলস রয়েল গাড়ি নিয়ে সোজা এয়ারপোর্টে চলে আসে, যেখানে তার বন্ধু রডি প্রায় ৩ ঘন্টা ধরে টনির জন্য অপেক্ষা করছিল। যাই হোক, এরপর টনি আফগানিস্তানে চলে আসে, যেখানে টনি আফগানিস্তানের মিলিটারিদেরকে তার নতুন একটি জেরিকো মিসাইলের প্রদর্শন দেখায়, যেটি আফগানিস্তানের মিলিটারিদের অনেক পছন্দ হয়। তবে টনি সেখান থেকে ফেরার টাইমে তার ওপরে একদল জঙ্গিবাদী আক্রমণ করে, যেটি আমরা শুরুতেই দেখেছিলাম। কিন্তু টনিকে যে জঙ্গিবাদীরা কিডন্যাপ করে এনেছিল, সেখানে একজন ইয়ানসন নামের সায়েন্টিস্ট ছিল, যে টনির বুকে সার্জারি করে একটি ইলেকট্রোম্যাগনেট লাগিয়ে দেয়। কারণ টনি যে মিসাইলের কারণে গুরুতর আহত হয়েছিল, সেই মিসাইলটির কিছু ভাঙ্গা অংশ টনির শরীরের ভিতরে এখনো রয়েছে। আর ওই মিসাইলের ভাঙ্গা অংশগুলো যাতে টনির হার্টের কাছে পৌঁছাতে না পারে, এই জন্য সায়েন্টিস্ট ইয়ানসন টনির বুকের ভিতরে একটি ইলেকট্রোম্যাগনেট সেট করেছে, যেটি দেখে টনির মোটেও পছন্দ হচ্ছিল না। এই টাইমে সেখানে কিছু জঙ্গিবাদী এসে টনিকে বলে, তুমি যদি আমাদের জন্য জেরিকো মিসাইল বানিয়ে দাও, তাহলে আমরা তোমাকে ছেড়ে দেব। কিন্তু টনি এই প্রস্তাবে কিছুতেই রাজি হচ্ছিল না।
এই জন্য জঙ্গিবাদীরা টনির ওপর টর্চার করে এবং টনিকে তাদের অস্ত্র দেখায়, যেটি দেখে টনি অবাক হয়ে যায়, কারণ জঙ্গিবাদীদের কাছে টনির কোম্পানির সমস্ত অস্ত্র রয়েছে। এই দেখে টনি জেরিকো মিসাইল বানাতে রাজি হয়। কিন্তু টনি জেরিকো মিসাইল বানানোর প্রস্তাবে রাজি হলেও তার প্ল্যান ছিল অন্য কিছু, কারণ সে জানে জেরিকো মিসাইল বানানোর পরেও জঙ্গিবাদীরা তাকে মেরে ফেলবে। আর তারা যদি নাও মারে, তাহলে 1 সপ্তাহের মধ্যে টনির শরীরে লাগানো ওই ইলেকট্রোম্যাগনেটিক সাইড ইফেক্টে সে এমনিতেও মারা যাবে। এই জন্য টনি সেখানে থাকা মিসাইল এবং বিভিন্ন গ্যাজেটের সাহায্যে একটি ছোট আর্ক রিয়েক্টর বানায় এবং ওই ব্যাটারি চালিত ইলেকট্রোম্যাগনেটের জায়গায় লাগিয়ে দেয়। এতে টনি এখন ফ্রিভাবে চলাফেরা করতে পারবে এবং ইলেকট্রোম্যাগনেটের সাইড ইফেক্টে এখন তার কিছুই হবে না। তাই টনি জঙ্গিবাদীদের হাত থেকে বাঁচিয়ে পালানোর জন্য একটি রোবোটিক স্যুটের ডিজাইন তৈরি করে এবং সেই ডিজাইন অনুযায়ী কাজ শুরু করে দেয়। এভাবেই বেশ কিছুদিন কাজ করার পর জঙ্গিবাদীদের লিডার দেখে টনির জেরিকো মিসাইল না বানিয়ে অন্য কিছু বানাচ্ছে। তখনই সে টনির কাছে গিয়ে তাকে হুমকি দিয়ে বলে, আমি তোমাকে 1 দিনের সময় দিচ্ছি, এর ভিতরে আমার জেরিকো মিসাইল প্রস্তুত চাই, না হলে আমি তোমাদেরকে মেরে ফেলবো। এই বলে জঙ্গিবাদের লিডার সেখান থেকে চলে যায়। আর টনি এই সমস্ত কথা শুনে তাড়াতাড়ি রোবোটিক স্যুটের কাজ শেষ করে এবং স্যুটটি পরে এখান থেকে পালানোর প্রস্তুতি নিচ্ছিল। যে বিষয়টি লক্ষ্য করে জঙ্গিবাদীরা টনিকে আটকাতে যায়, তখনই টনির লাগানো ফাঁদের কারণে সেখানে একটি বোম ব্লাস্ট হয়, যার কারণে টনির কাছে রোবোটিক স্যুটটি প্রস্তুত করার মতো পর্যাপ্ত সময় ছিল না। তাই ইয়ানসন টনিকে আরও কিছুক্ষণ সময় দেওয়ার জন্য নিজে একটি বন্দুক নিয়ে জঙ্গিবাদীদের ওপর হামলা করে। কিন্তু একটু পরেই ইয়ানসন জঙ্গিবাদীদের কাছে আটক হয়ে যায়। তবে এতক্ষণে টনির রোবোটিক স্যুটটি লড়াই করার জন্য পুরোপুরি প্রস্তুত। এই জন্য টনি প্রথমেই জঙ্গিবাদীদের লিডারের ওপর আক্রমণ করে তাকে আহত করে। এরই মাঝে ইয়ানসনের গুরুতর আঘাত লাগার কারণে ইয়ানসন সেখানেই মারা যায়। এই দেখে টনি সেখানে আর দেরি না করে গুহার বাইরে আসে। তখনই জঙ্গিবাদীরা টনির ওপর গুলি চালাতে শুরু করে। তবে টনির রোবোটিক স্যুটের কারণে তার কিছুই হয় না। এই দেখে টনি সেখানে থাকা সমস্ত অস্ত্র এবং মিসাইলে আগুন লাগিয়ে দিয়ে সেখান থেকে উড়ে মরুভূমির মাঝে এসে পড়ে। এর একটু পরেই রডি টনিকে উদ্ধার করে আবার নিউ ইয়র্কে ফিরে আনে, যেখানে এসেই টনি একটি প্রেস কনফারেন্সের ব্যবস্থা করে। আর এই প্রেস কনফারেন্সে শিল্ড এর একজন এজেন্ট কলসন পেপারের সাথে দেখা করে বলে, আমি টনির ইন্টারভিউ নিতে চাই, সে কিভাবে জঙ্গিবাদীদের কাছ থেকে পালিয়ে আসলো। পেপার বলে, আচ্ছা ঠিক আছে, আমি টনির সাথে আপনার দেখা করার ডেট ফিক্স করে দিচ্ছি। ওই দেখে টনি প্রেস কনফারেন্সের সামনে বলে, জঙ্গিবাদীরা যখন আমাকে ধরে নিয়ে গিয়েছিল, তখন আমি তাদের হাতে স্টার্ক ইন্ডাস্ট্রির অস্ত্র দেখি, যেগুলো দিয়ে জঙ্গিবাদীরা নিরীহ মানুষদের ওপর অত্যাচার করতেছে। এই দেখে আমি রিয়ালাইজ করতে পারি আসলে অস্ত্র বানিয়ে আমি ভুল করেছি। তাই আমি ঘোষণা করলাম, আজ থেকে আর স্টার্ক ইন্ডাস্ট্রি অস্ত্র বানাবে না। এই শোনা মাত্রই ওবাডাই সঙ্গে সঙ্গে টনিকে সেখান থেকে সরিয়ে দিয়ে প্রেস কনফারেন্সের সামনে বলে, টনির শরীর খারাপ, তাই এইসব বলছে। যাই হোক,
টনি আবার আমাদের মাঝে ফিরে এসেছে এবং টনি শীঘ্রই স্টার্ক ইন্ডাস্ট্রির জন্য অস্ত্র বানানোর কাজ শুরু করবে। এই বলে অবাডাইস টনির সাথে দেখা করে, যেখানে তাদের দুইজনের মাঝে তর্ক বিতর্ক হয় এই নিয়ে যে স্টার্ক ইন্ডাস্ট্রি যদি অস্ত্রই না বানায় তাহলে কি করবে। টনি বলে, অস্ত্র না বানিয়ে আমরা নতুন করে আর্ক রিয়েক্টরের ওপর কাজ করতে পারি। অবারডাইস বলে, আর্ক রিয়েক্টরের ওপর কাজ করা ব্যয়বহুল, এর থেকে ভালো তুমি স্টার্ক ইন্ডাস্ট্রির পুরো দায়িত্ব আমার ওপর দিয়ে দাও এবং তুমি কিছুদিন আন্ডারগ্রাউন্ড থাকো, আমি সব কিছু সামলে নেব। টনি বলে, ঠিক আছে। এরপর টনি তার ওই পুরনো আর্ক রিয়েক্টরটি আপডেট করে এবং নতুন আর্ক রিয়েক্টরটি পেপারের সাহায্যে তার শরীরে লাগিয়ে নেয়। আর পেপার স্মৃতি হিসাবে পুরনো আর্ক রিয়েক্টরটি তার কাছেই রেখে দেয়। অন্যদিকে ওই জঙ্গিবাদীরা মরুভূমির ভিতর থেকে টনির ওই রোবোটিক স্যুটের ভাঙ্গা অংশ কালেক্ট করে। এইদিকে টনি তার ওই পুরনো স্যুটের নাম দেয় মার্ক অন এবং সে মার্ক অন স্যুটটি আপডেট করে আরেকটি নতুন স্যুটের ওপর কাজ শুরু করে, যেটির নাম দেয় সে মার্ক টু। আর টনি যে মার্ক টু স্যুটটি তৈরি করছে এটি সে সবার কাছ থেকে গোপন রাখে, কারণ টনি এখন কাউকেই বিশ্বাস করতে পারছে না। তবে মার্ক টু স্যুটটি তৈরির মাঝেই টনির সাথে অবারডাইস দেখা করে বলে, স্টার্ক ইন্ডাস্ট্রির বোর্ড মেম্বাররা তোমাকে কোম্পানি থেকে বের করে দিতে চাচ্ছে, কারণ তারা মনে করে তোমার মানসিক স্থিতি ভালো নয়। তবে তুমি এই নিয়ে চিন্তা করো না, আমি সব কিছু সামলে নেব, তুমি শুধু কিছুদিন নিজের ঘরেই থাকো। এই শোনার পরেই টনি আবার মার্ক টু স্যুটের কাজ শুরু করে এবং সে চেক করছিল স্যুটটি উড়তে পারবে কিনা, যেখানে টনি দেখে মার্ক টু স্যুটটি পরে সে উড়তে পারবে। এই জন্য টনি মার্ক টু স্যুটটি সম্পূর্ণ তৈরি করে আর স্যুটটি কন্ট্রোল করার জন্য তার ভিতরে জার্ভিস নামের এআই মানে আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্ট আপলোড করে। এবার টনির স্যুটটি কমপ্লিট হয়ে গিয়েছে, তাই টনি স্যুটটি নিয়ে আকাশে উড়তে বের হয়। কিন্তু টনি বেশি উপরে চলে যাওয়ায় তার স্যুটের ওপর বরফ জমে স্যুটটি বন্ধ হয়ে সে নিচে পড়ে যাচ্ছিল। তখনই কোনো মতে ম্যানুয়ালি টনি স্যুটের ইমার্জেন্সি মোড চালু করে এবং নিচে পড়ার আগেই স্যুটটি তার কন্ট্রোলে নিয়ে সেফলি বাড়িতে চলে আসে, যেখানে টনি দেখে পেপার ওই পুরনো আর্ক রিয়েক্টরটি সুন্দরভাবে প্যাকেট করে টনিকে গিফট করেছে। অ্যানিওয়ে, এরপর টনি নিউজে দেখে ওভারডাইস টনিকে না জানিয়ে একটি পার্টির আয়োজন করেছে, যেখানে নিউজ রিপোর্টাররা বলতেছে টনি আজকে কিছুতেই এই পার্টিতে আসতে পারবে না। যেটি শুনে টনির ইগো হার্ড হয়, তাই সে জার্ভিসকে মার্ক টু স্যুটটি লাল রং করতে দিয়ে নিজে পার্টিতে গিয়ে উপস্থিত হয়, যেখানে টনি একজন রিপোর্টারের কাছ থেকে জানতে পারে স্টার্ক ইন্ডাস্ট্রি জঙ্গিবাদীদের কাছে জেরিকো মিসাইল এবং অনেক অস্ত্র বেচেছে, যেগুলো দিয়ে জঙ্গিবাদীরা গুলমিরা নামের একটি শহরে অত্যাচার করতেছে। এটি জানতে পেরেই টনি ওভারডাইজের সাথে দেখা করে বলে, আমি তোমার ওপর বিশ্বাস করে কোম্পানির দায়িত্ব দিয়েছিলাম আর সেই তুমি জঙ্গিবাদীদের কাছে অস্ত্র দিয়েছো। এই শুনে ওভারডাইস বলে, তুমি কি জানো আমি সেই যে তোমাকে এই কোম্পানি থেকে বের করে দেওয়ার জন্য তোমার বিরুদ্ধে কোর্টে লালিশ জানিয়েছিলাম। এই বলে ওভারডাইস সেখান থেকে চলে যায়।
তবে টনি নিউজে গুলমিরার জঙ্গিবাদীদের অত্যাচার দেখে অনেক রেগে যায়। এই জন্য টনি প্রথমবার মার্ক টু স্যুট পরে আয়রন ম্যান হয়ে গুলমিরায় যায় এবং সেখানকার সমস্ত জঙ্গিবাদীদেরকে মেরে তাদের সমস্ত অস্ত্র নষ্ট করে দেয়। এই ঘটনার পরের দিন ওভারডাইস ওই জঙ্গিবাদী যারা টনিকে কিডন্যাপ করেছিল তাদের লিডারের সাথে দেখা করে, যেখানে জঙ্গিবাদীদের লিডার টনির ওই পুরনো মার্ক ওয়ান ভাঙ্গা স্যুটটি ওভারডাইসকে দেখিয়ে বলে, তুমি যদি আমাদের সাথে এক হয়ে কাজ করো তাহলে আমি তোমাকে এই স্যুটটি দেব। কিন্তু ওভারডাইস চালাকি করে একটি আধুনিক ডিভাইসের সাহায্যে জঙ্গিবাদীদের লিডারকে প্যারালাইজ করে ওই মার্ক ওয়ান স্যুটটি নিয়ে নেয়। তবে স্যুটটি চালানোর জন্য একটি আর্ক রিয়েক্টরের প্রয়োজন। এই জন্য ওভারডাইস কিছু বিখ্যাত সায়েন্টিস্টদেরকে টনির মতো আর্ক রিয়েক্টর বানাতে দেয়। অপরদিকে টনি পেপারকে বলে, আমি ওভারডাইস এর কালোবাজারি বন্ধ করে আমার সমস্ত অস্ত্র উদ্ধার করে সেইগুলো নষ্ট করে ফেলবো, যাতে জঙ্গিবাদীরা আর সাধারণ মানুষদের ক্ষতি করতে না পারে। কিন্তু এই কাজের জন্য তোমাকে ওভারডাইস এর কম্পিউটার থেকে কিছু জরুরি ফাইল চুরি করে আনতে হবে। তবে পেপার এই কাজের জন্য মানা করে দেয়, কারণ টনি যে কাজ করতে চলেছে এতে অনেক রিস্ক, আর পেপার চায় না টনির কিছু হোক। এই জন্য টনি পেপারকে বলে, আমি যদি সাধারণ মানুষদের হয়ে কিছু না করি তাহলে তাদের কি হবে। এই শুনে পেপার টনির কথায় রাজি হয়ে ওভারডাইস এর অফিসে গিয়ে তার কম্পিউটার থেকে ফাইল ট্রান্সফার করছিল, যেখানে একটি ফাইলে পেপার দেখে ওই জঙ্গিবাদীদেরকে টনিকে মারার জন্য আসলে ওভারডাইসই হায়ার করেছিল। এমন সময় সেখানে ওভারডাইস চলে আসে, যাকে দেখে পেপার কৌশলে ফাইলগুলো ডাউনলোড করে নিয়ে সেখান থেকে বের হয়ে এজেন্ট কলসনকে বলে, তুমি না টনির ইন্টারভিউ নিতে চাচ্ছিলে, চলো আজকে আমি তোমাকে এমন ইন্টারভিউ দেব যেটি তুমি আর কোথাও পাবে না। তবে পেপারকে এই কাজ করতে দেখে ওভারডাইস শীঘ্রই তার সায়েন্টিস্ট এর কাছে গিয়ে বলে, আমি তোমাকে যে টনির মতো ছোট আর্ক রিয়েক্টর বানাতে দিয়েছিলাম সেটি কোথায়। কিন্তু সায়েন্টিস্টরা তাকে জানায়, আমরা কিছুতেই ছোট আর্ক রিয়েক্টরটি বানাতে পারিনি। এই জন্য ওভারডাইস টনির কাছে গিয়ে তাকে ওই আধুনিক ডিভাইসের সাহায্যে ক্ষণিকের জন্য প্যারালাইজ করে তার কাছ থেকে আর্ক রিয়েক্টরটি নিয়ে নেয়। এমন সময় পেপার টনিকে ফোনে না পেয়ে সে রডিকে ফোন দিয়ে বলে, তুমি শীঘ্রই টনির কাছে যাও, মনে হয় সে বিপদে পড়েছে। এই শুনেই রডি টনির কাছে যাওয়ার জন্য রওনা দেয়। ওইদিকে টনির শরীরে আর্ক রিয়েক্টর না থাকায় তার শরীর অনেক দুর্বল হয়ে পড়ে। তবুও টনি অনেক কষ্টে পেপারের দেওয়া ওই পুরনো আর্ক রিয়েক্টরের কাছে গিয়ে সেটি তার শরীরে লাগিয়ে নেয়। তখনই সেখানে রডি চলে আসে, যার কাছ থেকে টনি জানতে পারে পেপার শিল্ড এর এজেন্ট কলসনকে নিয়ে ওভারডাইসকে ধরতে গিয়েছে। এই জন্য টনি আয়রন ম্যান হয়ে পেপারকে বাঁচানোর জন্য রওনা দেয়। ওইদিকে পেপার এজেন্ট কলসনকে নিয়ে ওভারডাইস স্ট্যান্ডকে ধরতে যায়। তখনই ওভারডাইস টনির থেকে নেওয়া ওই আর্ক রিয়েক্টরটি মার্ক ওয়ান স্যুটে লাগিয়ে পেপারের ওপর আক্রমণ করে। এই টাইমেই টনি এসে পেপারকে বাঁচিয়ে নেয় এবং নিজে ওভারডাইস এর সাথে লড়াই শুরু করে, যেখানে টনি কিছুতেই ওভারডাইস এর সাথে লড়াই করে পেরে উঠছিল না।
এই জন্য টনি পেপারকে বলে, তুমি আমার ফ্যাক্টরিতে থাকা বিশাল বড় আর্ক রিয়েক্টরটি ওভারচার্জ করে দেবে, আর আমি যখন ওভারডাইসকে তার ওপরে নিয়ে গিয়ে সেখান থেকে সরে যাব, তখনই তুমি সেটি ব্লাস্ট করে দেবে। এই শুনে পেপার ওই বিশাল বড় আর্ক রিয়েক্টরটি ওভারচার্জ করে, আর টনি ওভারডাইসের সাথে লড়াই করতে করতে তাকে সেখানে নিয়ে যায়। তখনই পেপার আর্ক রিয়েক্টরটি চালু করে দেয়, ফলে আর্ক রিয়েক্টরের ফোর্সের কারণে টনি দূরে গিয়ে পড়ে এবং ওভারডাইস এর স্যুটের পাওয়ার বন্ধ হয়ে সে ওই বিশাল বড় আর্ক রিয়েক্টরের ভিতরে পড়ে যায়। তাই আর্ক রিয়েক্টরটি ব্লাস্ট হয়ে ওভারডাইস সেখানেই মারা যায়। এর পরের দিন টনি নিউজ পেপারে দেখে জনগণ তার মার্ক টু স্যুটের নাম দিয়েছে আয়রন ম্যান, যেটি টনির অনেক পছন্দ হয়। এই জন্য টনি প্রেস কনফারেন্সের সামনে গিয়ে গর্বের সহিত বলে, আমি হলাম আয়রন ম্যান। এখানেই এই স্টোরি শেষ হয়। তবে পোস্ট ক্রেডিট সিনে শিল্ড এর ডিরেক্টর নিক ফিউরি এসে টনিকে বলে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে তোমার মতো আরো অনেক সুপার হিরো রয়েছে, যাদেরকে নিয়ে আমি একটি অ্যাভেঞ্জারের টিম গঠন করতে চাইছি। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ। শীঘ্রই দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের জন্য বিদায়।